আম, জাম, কাঁঠাল বা এই ড্রাগন জাতীয় বিভিন্ন ফল গাছ বা মূল্যবান কাঠ সরবরাহকারী বিভিন্ন গাছ যেমন মেহগনির মতো বৃক্ষগুলোই এখন দেখা যায় প্রাচীন বিভিন্ন গাছের পরিবর্তে। যেমন একেবারে অপ্রয়োজনীয় এই গাছ, অর্থাৎ বট গাছ, যে গাছটিকে ঘিরে গড়ে ওঠে মাজার বা উপাসনার মন্দির, বা যেখানে খাবার সংস্থান হতো বিভিন্ন প্রাণীর। তবে গাছটি যেহেতু মানুষের সরাসরি কোনো উপকারে আসে না, তাই মানুষ বর্তমানে গাছটিকে প্রায় নির্মূল করে ফেলেছে, বিশেষ করে প্রাচীন গাছগুলোকে। এদের ফল যেমন আমাদের প্রয়োজন হয় না, তেমনি এর কাঠও আমাদের তেমন প্রয়োজন হয় না। তাছাড়া এদের শেকড় মাটিতে ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত, যা বিভিন্ন স্থাপনার জন্য হুমকি। আবার অপ্রয়োজনে বিশাল জায়গা দখল করে থাকে। সে কারণেই গাছটি হয়তো মানুষের কাছে একটি হুমকি স্বরূপ আর বিশাল স্থানের অপচয় মাত্র। তাই এটি আমরা নিশ্চিন্তেই কেটে ফেলি। তবে কোনো কিছু ধ্বংস করবার আগে আমরা হয়তো ভুলে যাই পৃথিবীতে থাকা প্রতিটি বস্তুই অতি প্রয়োজনীয়, আর তার ভেতর কিছু কিছু আবার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই বটবৃক্ষ হলো তেমনই একটি গাছ যাকে বলে বনের অভিভাবক বা মা গাছ, যার আশ্রয়ে যেমন বেঁচে থাকে বনের নানা পশু পাখি, তেমনি বেঁচে থাকে ওর আশেপাশের বিভিন্ন ছোট বড় নানা প্রকার উদ্ভিদ। অর্থাৎ গাছটি হলো অন্যের জন্য একটি রক্ষকের ও সম্পর্কের মাধ্যম, যার অধিকাংশই আমাদের কাছে অদৃশ্য। কারণ ঘটনাটির মূল বিষয়টি ঘটে মাটির নিচে, আমাদের দৃষ্টির বাহিরে। মাটির নিচে বটবৃক্ষ তার বিশাল শেকড় ছড়িয়ে রাখে মূলত নিজের খাদ্য উপাদান সংগ্রহের জন্য, যা সে যেমন নিজের খাদ্য উপাদান হিসাবে ব্যবহার করে, তেমনি সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি খাবার ব্যবহারের পর অতিরিক্ত খাবার পরবর্তীতে ব্যবহারের জন্য সংগ্রহ করে রাখে। তবে গাছটি তার সংগ্রহ করা ও প্রস্তুত করা খাবার শুধু নিজেই ব্যবহার করে না, বরং সে তার খাদ্য দিয়ে অন্য একটি মিথজীবীকে লালন পালন করে, যা হলো এক প্রকার ছত্রাক। এদের নাম মাইকোরাইজা। এদের মিথজীবী বলার কারণ এরা শুধু নিজেদের প্রয়োজনে উদ্ভিদ হতে খাদ্য গ্রহণ করে না, বরং এরা উদ্ভিদকে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান অর্থাৎ জল ও প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে। উদ্ভিদের শেকড় মাটির যে সকল স্থানে যেতে পারে না, এই ছত্রাক সেই সকল স্থান হতেও উদ্ভিদকে ওই সকল উপাদান সরবরাহ করতে পারে। অর্থাৎ এই ছত্রাক এবং উদ্ভিদ আসলে একে অপরের পরিপূরক, তাই এদেরকে মিথজীবী বলা হয়। এটি একটি প্রাচীন বটগাছ। তার মূল শেকড় এবং ঝুরি মূলের মাধ্যমে মাটির নিচে মোটামুটি 100 ফুট বা তার থেকেও বেশি দূর পর্যন্ত যেতে সক্ষম। কিন্তু শেকড়ে বেড়ে ওঠা মাইকোরাইজা ছত্রাকের মাধ্যমে তার বিস্তৃতি ছড়িয়ে পড়তে পারে মাইলের পর মাইল পর্যন্ত, বলতে পারেন পুরো বন জুড়েই। এই মাইকোরাইজা ছত্রাকের মাধ্যমেই বট গাছটি অন্যান্য গাছের সঙ্গে যুক্ত হতে পারে, আর এভাবেই বট গাছটি আশেপাশের গাছগুলোকে তার নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসে। বট গাছের তৈরি এমন নেটওয়ার্ককে বলা হয় উড ওয়াইড ওয়েব। এবার বট গাছটি তার আশেপাশের ছোট উদ্ভিদ অর্থাৎ নিজের প্রজাতির ছোট উদ্ভিদ সহ অন্যান্য সকল প্রজাতির উদ্ভিদের সাথে একটি যোগাযোগ স্থাপন করে। অন্যান্য উদ্ভিদ ছোট হবার কারণে যদি সূর্যের আলোর অভাবে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরিতে অক্ষম হয় বা কোনো কারণে যদি খাদ্যের অভাব দেখা দেয়, তবে এই নেটওয়ার্কের মাধ্যমে বটগাছ নিজের তৈরিকৃত খাদ্য সরবরাহ করে তাদেরকে পুষ্টি সরবরাহ করে, অর্থাৎ মায়ের ভূমিকা পালন করে। আবার আশেপাশের কোনো গাছ যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো পোকার আক্রমণের শিকার হয়, তাহলে এই নেটওয়ার্কে থাকা গাছটি
সেই বিশেষ রাসায়নিক সংকেতটিও পাঠিয়ে দিতে পারে। ফলে এই নেটওয়ার্কে থাকা অন্যান্য গাছ আগে থেকেই সতর্ক হতে পারে এবং নিজেদের সুরক্ষার জন্য আগাম ব্যবস্থা হিসাবে কিছু টক্সিন নিঃসরণ করে, যা এই সমস্যাগুলো হতে ওদের রক্ষা করে। আবার বটগাছ নিজেদের উত্তরসূরিদেরও চিনতে পারে এবং তাদের নিজস্ব প্রজাতির চারাগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য জায়গা ও পুষ্টি উপাদানও তাদের জন্য ছেড়ে দেয়। অর্থাৎ বিপদে আপদে দুর্বলগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই জন্য বটগাছকে মাদার ট্রি বা মা গাছ হিসাবে গণ্য করা হয়। তবে এই কাজটি যে শুধু বটগাছই করে তা নয়, অন্যান্য গাছও করে থাকে। তাহলে শুধু বটবৃক্ষই কেন? না, শুধু বটবৃক্ষই নয়, এখানে বলা হচ্ছে প্রাচীন বটবৃক্ষ। আসলে একটি প্রাচীন বটবৃক্ষ হয় বিশাল, শাখা প্রশাখায় এটির ব্যাপকতা অনেক বেশি। তাই এতে সংরক্ষিত থাকতে পারে প্রচুর খাবার। আর এই ধরনের নেটওয়ার্ককেও নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয় সবচেয়ে বেশি সক্ষমতা। অর্থাৎ শত শত গাছের এমন একটি নেটওয়ার্ক শুধুমাত্র একটি প্রাচীন বটবৃক্ষ একাই তৈরি করতে পারে, যার মাধ্যমে সে একাই বাঁচিয়ে রাখতে পারে আরও শত শত উদ্ভিদকে। বলতে পারেন এটি হলো একটি বিশাল সার্ভার, যার সাথে যুক্ত থাকতে পারে শত শত ইউজার। তাই যখন একটি প্রাচীন ও বিশাল বটগাছকে কেটে ফেলা হয়, তখন শুধু সেই গাছটি নয়, বরং ধ্বংস করে ফেলা হয় তার আশেপাশের আরও নানা উদ্ভিদের আশ্রয়দানকারী মাকে। ছিন্ন করে ফেলা হয় সুরক্ষার একটি আশ্চর্য নেটওয়ার্ককে। এটি ওদের জন্য এমন এক বিপর্যয় যা আপনি তুলনা করতে পারেন বিদ্যুৎ, ইন্টারনেট এবং পানীয় জলের ব্যবস্থা হতে একটি শহরের বিচ্ছিন্ন হবার সঙ্গে, যা একটি বনের বাস্তুতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয়। অর্থাৎ এর ফলে আশেপাশের ছোট ছোট উদ্ভিদগুলো খাবারের অভাবে মারা যেতে পারে, গাছপালাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, আবার প্রতিকূল পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে ব্যর্থ হতে পারে। তাছাড়া এর ফলে মাটির পুষ্টিচক্র বন্ধ হয়ে উর্বরতা নষ্ট হয় এবং মাটি আলগা হয়ে দ্রুত মাটি ক্ষয়ে যায়। তাছাড়া এমন নেটওয়ার্কের মাধ্যমে উদ্ভিদ বিপুল পরিমাণ কার্বন মাটিতে সংরক্ষণ করে রাখে, আর সেই নেটওয়ার্ক ধ্বংস হলে সেই সঞ্চিত কার্বন বাতাসে মিশে যায়, যা জলবায়ু পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখে। এক কথায়, এমন প্রাচীন বটগাছ যখন কাটা হয়, তখন আসলে একটি গাছ নয়, বরং মায়ের সাথে সংযুক্ত হাজার হাজার ছোট বড় উদ্ভিদের জীবনকে ফেলা হয় মৃত্যুর মুখে। বটগাছ হয়তো সরাসরি আমাদের আর্থিকভাবে তেমন কোনো সাহায্য করছে না, কিন্তু আমাদের অগোচরে আমাদের নিজেদের ও প্রাকৃতিক পরিবেশকে আগলে রাখছে মায়ের ভালোবাসায়। তাই যখন এমন কোনো প্রাচীন বৃক্ষকে দেখবেন, তখন তার দিকে তাকিয়ে একবার ভাববেন, আমরা কি কখনো ওর মতো এমন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অন্যকে রক্ষা করতে চেষ্টা করেছি? কত কিছুই না এখনও শেখার বাকি রয়ে গেছে এমন প্রাচীন বোবা গাছটি হতে।